আচ্ছা, ডিসপিউট সেটেলমেন্টের ক্ষেত্রে অ্যামাউন্ট রিসিভ অন সেটেলমেন্ট অফ ডিসপিউট, এই বিষয়ে এবার আমরা আলোচনা করব। এখন যখন এরকম সেটেলমেন্টের ডিসপিউট সেটেলমেন্ট হবে এবং তার এগেনস্টে অ্যামাউন্ট রিসিভ হবে, তাহলে তার এগেনস্টে জিএসটি দিতে হবে কি না, এটা নির্ভর করবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ডিসপিউট অ্যারাইজ করেছিল সেটা কি ট্যাক্সেবল ইভেন্ট, সেটা কি সাপ্লাই হিসেবে নোটিফিকেশান তার ছিল, সেটা কি সাপ্লাই হয়েছিল। আমি আবার বলছি, এই যে যার ডিসপিউট সেটেলমেন্ট হচ্ছে এবং তার এগেনস্টে টাকা রিসিভ হচ্ছে, সেই ঘটনাটা সেটা কি সাপ্লাই ছিল, সেটা কি সিজিএসটি অ্যাক্ট 2017 অনুযায়ী অ্যাজ পার সেকশান 7(1) অনুযায়ী সেই ঘটনা কি সাপ্লাই বলে কি সেটাকে মনে করা যাবে। যদি এই ডিসপিউট সেটেলমেন্ট মানে অ্যামাউন্ট রিসিভ অন ডিসপিউট সেটেলমেন্ট জেনারেট করে ফর এ সাপ্লাই দ্যাট হ্যাজ বিন ক্যারিড আউট, মানে এটা সাপ্লাই, কোনো একটা সাপ্লাই আগে হয়েছিল, সেইখানে ডিসপিউট ছিল, সেই ডিসপিউট সেটেলমেন্ট বাবদ টাকা রিসিভ হয়েছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে যেহেতু এটা সাপ্লাই এবং তার রেসপেক্টে ডিসপিউট সেটেলমেন্ট এবং তার রেসপেক্টে অ্যামাউন্টটা রিসিভ হচ্ছে, সেই জন্য তার উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে, সেটাকে কনসিডারেশন হিসেবে ধরে নেওয়া হবে। কিন্তু এই ডিসপিউট সেটেলমেন্ট যে ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে, সেই ঘটনাটা যদি সাপ্লাই না হয়ে থাকে, সেটা যদি সাপ্লাই হিসেবে সেটা যদি কাউন্ট করা না গিয়ে থাকে, সেটা যদি সিজিএসটি অ্যাক্ট 2017 অনুযায়ী সাপ্লাই না, তাহলে এখন সেইটা সেই সার রেসপেক্টে যে ডিসপিউট জেনারেট করেছিল এবং তার সেটেলমেন্টের জন্য যে টাকাটা রিসিভ হচ্ছে, সেটাকে আমরা কনসিডারেশান বলতে পারবো না, যেহেতু সেখানে সেটা সাপ্লাই ছিল না। সুতরাং এরকম যদি ঘটনা হয়, অর্থাৎ আর ডিসপিউট সেটেলমেন্ট বাবদ একটা টাকা পাওয়া গেছে, কিন্তু যে ঘটনার রেসপেক্টে ডিসপিউট জেনারেট করেছিল সেটা সাপ্লাই নয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা ট্যাক্সেবল হবে না। এই যে অ্যামাউন্টটা এখন রিসিভ হচ্ছে সেটা ট্যাক্সেবল হবে না। কারণ নেক্সট হচ্ছে এই জয়েন্ট ভেঞ্চার রেসপেক্টে, জয়েন্ট ভেঞ্চার যদি মেম্বারদের কোনো সার্ভিস প্রোভাইড করে, বা মেম্বাররা যদি কোনো জয়েন্ট ভেঞ্চারকে সার্ভিস প্রোভাইড করে, বা জয়েন্ট ভেঞ্চারের মেম্বাররা যদি নিজেদের মধ্যে তারা যদি সার্ভিস প্রোভাইড করে, তাহলে তার রেসপেক্টে কি প্রভিশন রয়েছে। এখন আমরা জানি জয়েন্ট ভেঞ্চার কাকে বলে না, অ্যান আনইনকর্পোরেটেড টেম্পোরারি অ্যাসোসিয়েশন কনস্টিটিউটেড ফর লিমিটেড পারপাস অফ ক্যারিং আউট স্পেসিফাইড প্রজেক্ট, মানে কোনো একটা নির্দিষ্ট প্রজেক্ট হচ্ছে, তার রেসপেক্টে একটা লিমিটেড পারপাসে কয়েকজন মিলে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে নিয়েছে, তাকেই সাধারণভাবে জয়েন্ট ভেঞ্চার বলে। সেটা প্রমোটিংয়ের জন্য হতে পারে বা অন্য কোনো পারপাসে হতে পারে। এখন জয়েন্ট ভেঞ্চার এবং তাদের মেম্বারদের মধ্যে যে রিলেশনটা, এইটাকে আমরা বলবো দে আর টু বি ট্রিটেড অ্যাজ ডিস্টিংক্ট পার্সন। জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড দেয়ার মেম্বার আর টু বি ট্রিটেড অ্যাজ ডিস্টিংক্ট পার্সন। এবং যেহেতু তারা ডিস্টিংক্ট পার্সন, এদের মধ্যে যদি ট্যাক্সেবল সার্ভিস তারা প্রোভাইড করে, তাহলে সেক্ষেত্রে সেটা কী হয়ে যাবে, ট্যাক্সেবল ইভেন্ট হয়ে যাবে। এখন এখানে যদি যে ক্যাশ কলটা, মানে যে ক্যাশ কালেকশান হচ্ছে, সেটা যদি মিয়ারলি এ ট্রানজাকশান ইন মানি হয়, শুধুমাত্র যদি এটা অর্থনৈতিক একটা ট্রানজাকশান, তাহলে সেটা কী হবে, এক্সক্লুড ফ্রম ডেফিনেশন অফ সার্ভিস, মানে সেটাকে সার্ভিস বলা যাবে না। আবার বলছি, যে ক্যাশ যে কলটা হচ্ছে, সেইটা যদি মিয়ারলি ট্রানজাকশান ইন মানি হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে সাপ্লাই বলা যাবে না। এবং যেহেতু সাপ্লাই নয়, সে কোনো জিএসটি থাকবে না। কিন্তু ক্যাশ কল যেটা জেনারেট করছে, সেটা যদি আর নট মিয়ারলি এ ট্রানজাকশান অফ মানি, মানে শুধুমাত্র এটা মানিটারি ট্রানজাকশান নয়, এর পেছনে অন্য কিছু কারণ আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা সার্ভিস হিসেবে ট্রিটেড হবে এবং এর ওপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে। যেমন
একটা জয়েন্ট ভেঞ্চারে 4 জন মেম্বার রয়েছে, প্রত্যেকে 100 টাকা করে কন্ট্রিবিউট করলো জয়েন্ট ভেঞ্চারে, এবং টোটাল 400 টাকা তার মানে কন্ট্রিবিউশন হলো। এই 400 টাকা কী হলো, অপারেটিং মেম্বার তিনি এই 400 টাকা কালেক্ট করলেন এবং এই 400 টাকা দিয়ে একটা মেশিনারি কিনলেন। সেই মেশিনারি দিয়ে জয়েন্ট ভেঞ্চার তার যে অ্যাক্টিভিটি সেইটা তারা জয়েন্ট ভেঞ্চার সেই অ্যাক্টিভিটি চালু করলো। এখানে সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে কি না, সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে প্রোডাকশন অফ অয়েল। এখন এখানে এই যে 4 জনের কাছ থেকে যে 100 টাকা করে কালেকশন করা হবে, এটা কি এটার ওপর কি জিএসটি অ্যাপ্লিকেবল হবে? বলছে না। কেন না, এখানে এই যে মানি পেড ফর পারচেজ অফ মেশিনারি, অর্থাৎ এই যে 4 জন মেম্বার যে টাকা দিল মেশিনারি পারচেজ করার জন্য, এটা নেচার অফ ক্যাপিটাল কন্ট্রিবিউশন, মানে মিয়ারলি ট্রানজাকশান ইন মানি। যেহেতু এটা ট্রানজাকশান ইন মানি হচ্ছে, তারা এই টাকাটা দিচ্ছেন কিসের জন্য? অ্যাজ এ ক্যাপিটাল, এবং তাই দিয়ে জয়েন্ট ভেঞ্চার একটা মেশিন কেনা হচ্ছে, দিয়ে সেইটা দিয়ে প্রোডাকশান হচ্ছে ইত্যাদি। এবং যেহেতু এটা মিয়ারলি ট্রানজাকশান ইন মানি, সুতরাং এই যে 100 টাকা করে যে কালেকশান হলো, এটা কনসিডারেশন অ্যাকচুয়ালি নয় এবং এর ওপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু একই ধরনের একটা উদাহরণ রয়েছে, এই 4 জন মেম্বারের থেকে 400 টাকা কালেকশান হলো। এইবার যে অপারেটিং মেম্বার সে কী করলো, সে ওই 400 টাকা কালেকশান করলো, করে তার নিজের মেশিনারিটা সে এই জয়েন্ট ভেঞ্চারকে প্রোভাইড করলো, এবং সেই মেশিনারি দিয়ে এই জয়েন্ট ভেঞ্চার কী করছে না, তার অ্যাক্টিভিটি স্টার্ট করবে। এরকম যদি হয় তাহলে কি দাঁড়ালো না, এই যে অপারেটিং মেম্বার তিনি তো তার নিজের মেশিনারিটা জয়েন্ট ভেঞ্চারকে ভাড়া দিলেন, লিজ দিলেন। সুতরাং এক্ষেত্রে এই অপারেটিং মেম্বার তিনি সার্ভিস প্রোভাইড করলেন কাকে না, জয়েন্ট ভেঞ্চারকে, এবং তার এগেনস্টে তিনি টাকা পাচ্ছেন। এইটার উপর কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল হয়ে যাবে, যেহেতু এটাকে আমরা মিয়ারলি ট্রানজাকশান ইন মানি বলতে পারবো না। সুতরাং এক্ষেত্রে এই যে অপারেটিং মেম্বার তার হাতে কিন্তু এই 400 টাকা ট্যাক্স পড়ে। সুতরাং আমরা যা দেখলাম কনসিডারেশনের রেসপেক্টে, যে একমাত্র শিডিউল 1-এ যে আইটেমগুলোর কথা মেনশান করা হয়, 4টে আইটেম আমরা জানি, এই সিজিএসটি অ্যাক্ট 2017 তার শিডিউল 1-এ 4টে আইটেমের কথা বলা আছে। সেই 4টে আইটেম ছাড়া অন্য সব ক্ষেত্রে যদি কনসিডারেশান না থাকে, তাহলে এক্ষেত্রে কোনো সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইদাউট কনসিডারেশান সেটাকে আমরা ট্যাক্সেবল ইভেন্ট বলতে পারবো না, ওই 4টে এক্সেপশান ছাড়া। শিডিউল 1-এ যে 4টে এক্সেপশানের কথা বলা হয়েছে, সেই 4টে এক্সেপশান ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে কনসিডারেশান জেনারেট না করলে সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আর নট টু বি ট্রিটেড অ্যাজ ট্যাক্সেবল ইভেন্ট, যার জন্য সেক্ষেত্রে তার উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এবার আমরা এই সেকশন 7(1)(b) এবং সেকশন 7(1)(c) রিড উইথ প্যারা 4 অফ শিডিউল 1 অফ সিজিএসটি অ্যাক্ট 2017। এই সেকশন 7(1)(b) এবং সেকশন 7(1)(c) শিডিউল 1 এবং শিডিউল 1, যেটা সিজিএসটি অ্যাক্ট 2007 এই সংক্রান্ত যে সমস্ত বিষয় আলোচনা করা আছে, সেটা আমরা একটু একটা চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সেখানে কি বলা আছে 7(1)(b) এবং 7(1)(c)-তে ইম্পোর্ট অফ সার্ভিসেস। ইম্পোর্ট অফ সার্ভিস, কে এই সার্ভিসটা ইম্পোর্ট করছে? সেই যিনি ইম্পোর্টার অফ সার্ভিস তিনি যদি নন ট্যাক্সেবল অনলাইন রিসিপিয়েন্ট হন, অর্থাৎ যিনি ইম্পোর্ট করছেন তিনি তো অনলাইন রিসিপিয়েন্ট বটেই, সার্ভিস তো অনলাইন ইম্পোর্ট করলে তো সেটা অনলাইনেই রিসিভড হবে, কিন্তু যিনি রিসিভ করছেন তিনি নন ট্যাক্সেবল পারসন, অর্থাৎ তার রেজিস্ট্রেশন নেই জিএসটিতে। এখন এক্ষেত্রে যদি ইম্পোর্ট অফ সার্ভিস জেনারেট করে এগেনস্ট কনসিডারেশান, তাহলে কী হবে? আর কনসিডারেশান না থাকলে কী হবে? যদি এটা উইদাউট কনসিডারেশান হয়, তাহলে তো এর ওপর কোনো কনসিডারেশানই নেই, ফলে কোনো জিএসটি অ্যাপ্লিকেবলই হবে না। কিন্তু যদি কনসিডারেশান থাকে, অর্থাৎ একটা অনলাইন নন ট্যাক্সেবল, মানে একটা নন ট্যাক্সেবল রিসিপিয়েন্ট অনলাইন বেসিসে সার্ভিস ইম্পোর্ট করছেন অ্যাব্রড থেকে এগেনস্ট কনসিডারেশান, তাহলে দেখতে হবে
এই যে সার্ভিসটা যেটা ইম্পোর্ট করছেন, এটা কি ওয়াইডিআর সার্ভিস হচ্ছে, মানে অনলাইন ইনফরমেশান অ্যান্ড ডাটাবেস অ্যাক্সেসরিজ রিট্রাইভাল সার্ভিস কি হচ্ছে? মানে এখানে সার্ভিসটা কি ইম্পোর্টেড হচ্ছে থ্রু এজেন্ট, যে এজেন্টের কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন্ডিয়ায় রয়েছে, এরকম কি কোনো এজেন্টের মাধ্যমে এই সার্ভিসটা ইম্পোর্টেড হচ্ছে? যদি হয় তাহলে কী হবে, সেটা এজেন্টের হাতে ট্যাক্সেবল হবে, জিএসটি ইজ টু বি লেভিয়েবল, liable to pay by OIDR, that means the agent. কিন্তু যদি যে সার্ভিসটা একটা অনলাইন নন ট্যাক্সেবল রিসিপিয়েন্ট সার্ভিস ইম্পোর্ট করছেন ফ্রম অ্যাব্রড থেকে এগেনস্ট কনসিডারেশান, কিন্তু সেটা ওয়াইডিআর সার্ভিসেস নয়, অর্থাৎ সেটা এজেন্টের মাধ্যমে ইম্পোর্ট হয়নি, এরকম যদি সার্ভিস হয় তাহলে তার উপর জিএসটি আসবে না। এখন প্রসঙ্গটা হচ্ছে এটা যে এই সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সার্ভিস কী হয়, যারা প্রোভাইড করেন, যে প্রোভাইডার অফ সার্ভিসকে তো জিএসটি দিতে হয়, তিনি তো ইনভয়েসটা রেজ করেন, সুতরাং হি ইজ লাইবল টু পে জিএসটি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যিনি সার্ভিস প্রোভাইডার তিনি তো অ্যাব্রডে রয়েছেন, তিনি তো জিএসটি দিতে লাইবল নন। ফলে এক্ষেত্রে কী হবে, যে সার্ভিস যিনি রিসিভ করছেন তাকেই রিভার্স চার্জ মেকানিজম অনুযায়ী তাকেই এক্ষেত্রে জিএসটি দিতে হয়। কিন্তু এক্ষেত্রে যিনি সার্ভিস রিসিপিয়েন্ট তিনি তো নন ট্যাক্সেবল পার্সন, তার রেজিস্ট্রেশন নেই, ফলে তিনি জিএসটিটা দেবেন কীভাবে? সেক্ষেত্রে জিএসটি দিতে হবে একমাত্র তখনই যদি এই অনলাইন নন ট্যাক্সেবল রিসিপিয়েন্ট এই ধরনের সার্ভিস তিনি ইম্পোর্ট করেন যদি এজেন্টের মাধ্যমে, এবং সেই এজেন্টের যদি কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন্ডিয়া থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই এজেন্ট কিন্তু রেসপন্সিবল হবে ফর পেইং জিএসটি। আদারওয়াইজ এই ক্ষেত্রে যদি অনলাইন নন ট্যাক্সেবল রিসিপিয়েন্ট তিনি অ্যাব্রড থেকে সার্ভিস ইম্পোর্ট করে, তাহলে কিন্তু এই সেটা যদি ওআইডিআর সার্ভিস না হয়, অর্থাৎ এজেন্টের মাধ্যমে যদি ইম্পোর্টেড না হয়, এজেন্টের মাধ্যমে ইম্পোর্টেড হলে এজেন্ট দেবে জিএসটি, কিন্তু এজেন্টের মাধ্যমে ইম্পোর্টেড না হলে সেই সার্ভিসটা কি হচ্ছে না, যে সার্ভিসটা অ্যাব্রড থেকে ইম্পোর্টেড হচ্ছে এবং সেই ইম্পোর্টটা কে করছে না নন ট্যাক্সেবল অনলাইন রিসিপিয়েন্ট, এটা কিন্তু এক্সেম্পট ফ্রম জিএসটি হয়ে যাবে, মানে এর ওপর জিএসটি দিতে হবে না।